দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ডিফেন্ডার হোটেল অ্যান্ড রিসোর্স লিমিটেড প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্টে। আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শাকুর। দর্শক, আমাদের পরিবর্তন হচ্ছে সময়ের, পরিবর্তন হচ্ছে আমাদের অর্থনৈতিক এবং পরিবর্তন হচ্ছে জীবনযাত্রা, এবং সব কিছু মিলে আমরা সেই পরিবর্তিত সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করছি সারা পৃথিবীর সঙ্গে। আমরা আমাদের লাইফস্টাইলকে নিয়ে যদি কথা বলি, তাহলে লাইফস্টাইলে কিন্তু ব্যাপক পরিবর্তন হয়েছে। ধরুন একটা সময় আমরা যদি ফ্রিজের কথা বলি, তাহলে একটা সময় এটা ছিল কিন্তু উচ্চবিত্ত কিংবা মধ্যবিত্তর একটা পণ্য, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কি আমরা সে কথা বলতে পারি? পুরো গ্রামের অঞ্চলের দিকে যদি তাকাই, প্রায় 50% মানুষের ঘরে কিন্তু ফ্রিজ রয়েছে। তারপরেও যখন আমরা কোরবানির ঈদে সময়টা নিয়ে আলোচনা করি, তাহলে দেখি যে একটু বাড়তি ভিড় লক্ষ্য করা যায় শোরুমগুলোতে। ইদানিংকালে অনলাইন কেনাকাটাও কিন্তু বেড়েছে। বুঝতেই পারছেন যে আজকের হ্যাপেনিং পয়েন্টে আমরা আসলে এই ঈদের সঙ্গে মিলিয়ে ফ্রিজের যে বাজারটা বাড়ছে সে বিষয়ে কথা বলছি। জমে উঠেছে ফ্রিজের বাজার, এটা হচ্ছে আমাদের আজকের আয়োজনের শিরোনাম। আর যেহেতু আমরা ফ্রিজ নিয়ে কথা বলবো, টেকনোলজি প্রোডাক্ট নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে কথা বলবার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন মকবুল হুদা চৌধুরী, সেলস ডিরেক্টর বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড। আমরা তাকে আমন্ত্রণ জানাই। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। একটা সময় আমরা দেখতাম যে ঈদকে লক্ষ্য রেখে, স্পেশালি কোরবানির ঈদে, যেহেতু এখানে পশু কোরবানি হয়, অনেক বেশি সংরক্ষণের একটা আলাদা বিষয় থাকে, এবং সেটার সাথে সম্পর্ক রেখেই আমরা ফ্রিজের বাজারটাকে বড় হতে হতে একটা পর্যায়ে দেখলাম যে বেশ বড় হয়েছে, এবং গ্রামে প্রায় 50% মানুষের ঘরে এই ফ্রিজ পৌঁছে গেছে। তারপরেও 53% হাউসহোল্ডে এখন ফ্রিজ পৌঁছে গেছে। তারপরেও আমরা দেখি যে এখনকার সময় যখন গরুর কিংবা পশুর হাট বড় হয় কিংবা বাড়ে, জমে ওঠে, সেই সময়কালে ফ্রিজেরও যে হাট, সেটাও আসলে জমে ওঠে। আমরা যদি একটু আপনার কাছে জানার চেষ্টা করি যে আসলে জমতে জমতে এখন আমাদের এই হাটটা, এখন ফ্রিজের বাজারটা কত বড় হয়েছে? ফ্রিজের যদি গোটা বাংলাদেশের বাজার ধরেন, এই মুহূর্তে বাংলাদেশ মার্কেটে সারা বছরে 30 লক্ষ অ্যারাউন্ড রেফ্রিজারেটর বিক্রি হয়, ফ্রিজার এবং রেফ্রিজারেটর মিলে। এইটার 35% কোম্পানি টু কোম্পানি ভেরি করে, ওভারঅল মার্কেটের আপনার কোরবানিকে কেন্দ্র করে ওই একটি মাসে বিক্রি হয়। আমার এখানে একটা সম্পর্ক প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এটা তো আমরা গত প্রায় 2 দশক যদি ধরি, তাহলে 2 দশক ধরেই কিন্তু কন্টিনিউয়াসলি এই সময়কালে এই মার্কেটটা এক্সপ্যান্ড করছে, এবং একটা বড় সংখ্যক মানুষের ঘরে কিন্তু ইতিমধ্যেই ফ্রিজ পৌঁছে গেছে। সে কারণে এখনো কি সেই একই প্রপোর্শনে এই মার্কেটটা বাড়ে, নাকি আপনার গ্রোথ রেট যেটা অনেক ফাস্টার ছিল গত অ্যাকচুয়ালি 2023-এর পরে কিছুটা রিটার্ডেড করেছে গ্রোথ রেট, বাট নেগেটিভে যায় নাই, এখনো গ্রোথ আছে, বাট একটু রিটার্ডেড করেছে, কমেছে আগের তুলনায়। এটা বেসিক্যালি ইকোনমির সাথে সম্পর্কিত। 2023-এর প্রথম দিকে এসে যখন ডলারটা ডিভ্যালুয়েট করে গেল, মার্কেটে একটা ইনফ্লেশন হলো, ওভারঅল একটা ইনফ্লেশন হলো, রেফ্রিজারেটরের দাম ডলার ডিভ্যালুয়েট করার জন্য বেড়ে গেল। তারপর থেকে কিছুটা পলিটিক্যাল টার্বুলেন্স সব কিছু মিলে একটু কমেছে আগের তুলনায়, ওই রকম ফাস্টার গ্রোথ নাই, বাট একটু গ্রোথ কমেছে। আমরা যদি এই যে মৌসুমি আপনি বলছিলেন যে কোরবানির সময়কালে 25-30% কিংবা 30 থেকে 35% পর্যন্ত বেড়ে যায়, এটার সঙ্গে তো অর্থনীতির সম্পর্ক আছে। কেউ কেউ বলছেন যে এটা কি গ্রামীণ যে অর্থনীতি, সেই অর্থনীতি কি এটা কি প্রেস্টিজ ক্যারি করে কোনো কিছু, না আসলে এটা এখন একটা নিত্য প্রয়োজনীয় পণ্য? না, রেফ্রিজারেটর অবশ্যই খুব প্রয়োজনীয় পণ্য, একেবারে নিত্য প্রয়োজনীয় যদি না বলি, নিত্য প্রয়োজনীয় তাহলে 47% লোক কীভাবে বাঁচছে, এখন তো 53% কাভারেজ। প্রয়োজনীয় পণ্য, কারো কারো জন্য নেসেসিটি। দুটো শহর অঞ্চলে ফ্যামিলির দুজনেই কাজ করছেন, তাদের জন্য নিত্য প্রয়োজনীয়ই বলতে পারেন, এরকম একটা সিচুয়েশন। আর অবশ্যই প্রয়োজনীয়তার বাইরেও এটা একটা লাইফস্টাইল, এটা একটা প্রেস্টিজও ক্যারি করে কারো কারো জন্য। আপনি যদি গ্রাম অঞ্চলে ধরেন, এই গ্রামে একটা বাড়িতে আছে, আমার বাড়িতে নাই, আচ্ছা কিনেই, ওইটা কিছুটা প্রেস্টিজ থেকে কেনে, কিছুটা প্রয়োজনীয়তা থেকেও ইয়ে হয়, বাট বেশিরভাগই প্রয়োজনীয়তা থেকেই মানুষ কেনে।
আমরা ইলেকট্রিসিটির অনেক রকমের ইউজেস দেখি, তার মধ্যে ফ্রিজ যেহেতু অনেকখানি ছড়িয়ে আছে বিভিন্ন বাসাবাড়িতে, সে কারণে ইলেকট্রিসিটি কনজাম্পশন ফ্রিজের কারণেও বেড়েছে। মাঝে মধ্যেই তো আমরা বিদ্যুতের ক্রাইসিসও দেখি, তো তার সাথে কি ফ্রিজের কনজাম্পশনের বৃদ্ধি কিংবা হ্রাসের কোনো সম্পর্ক খুঁজে পান? আসলে এই গ্যাজেটগুলো, একটা রেফ্রিজারেটরের একটা মোটর 150 ওয়াট, আচ্ছা, হ্যাঁ অবশ্যই এগুলো কনজাম করছে, বাট এটা খুব বড় কিছু না, আচ্ছা, এটা খুব বড় কিছু না। ডে বাই ডে আমাদের তো ইলেকট্রিসিটি জেনারেশনের মাত্রাও বেড়েছে। অ্যাকচুয়ালি রেফ্রিজারেটর বলেন বা ইলেকট্রনিক প্রোডাক্টের মার্কেট বৃদ্ধির পিছনে আজকে থেকে 20 বছর আগে সরকারিভাবেই আমরা বলতাম 25, 26, 30% আমাদের ইলেকট্রিসিটি নেট, আর আজকে গভর্নমেন্ট দাবি করছে যে 100% ইলেকট্রিসিটি নেট। 100% যদি নাও ধরি, আমি যদি 95%ও ধরি, এই যে 60% মার্কেট গ্রো করেছে বিগত 20 বছরে, বা এটা ইলেকট্রিসিটি ক্যাপাসিটি জেনারেশনের কারণেই হয়েছে। কিন্তু এটার সাথে তো সারা পৃথিবী আসলে ইলেকট্রিসিটি নিয়ে কাজ করে, এবং সেটার সাথে আমরা দেখেছি যে স্মার্ট টেকনোলজি যেগুলো থাকে, কত কম কনজাম্পশন করা যায় ইলেকট্রিসিটি, সেটাও কিন্তু আপনাদের প্রোডাক্টগুলোতে প্রতিনিয়তই কিন্তু সন্নিবেশ করা হয়। এখনকার যে আমরা যদি প্রোডাক্ট লাইনগুলো নিয়ে চিন্তা করি, যে কারো হয়তো একটা এক্সিস্টিং প্রোডাক্ট আছে, ফ্রিজ আছে, কিন্তু তার হয়তো ইলেকট্রিসিটি কনজাম্পশন বেশি, হয়তো নতুন প্রযুক্তির কোনো একটা ব্র্যান্ড তাকে আরো কম কনজাম্পশনের ইনভার্টার টেকনোলজি সহ অন্যান্য টেকনোলজিগুলো যেগুলো কম বিদ্যুৎ আসলে ইউজ করে, সেটাও কি নতুন করে কিছু সেলস ইনক্রিজ করে, নাকি এটার ইম্প্যাক্টটা কম? অ্যাকচুয়ালি হয়েছে কি, আপনার ধরেন ইলেকট্রিসিটির প্রাইস বেড়ে যাওয়ার কারণে বা ওয়ার্ল্ড ওয়াইড একটা গ্রিন হাউস এফেক্টের কারণে পরিবেশ বান্ধব প্রোডাক্ট এবং লেস ইলেকট্রিক কনজামশন প্রোডাক্ট আসলে সবার মধ্যেই একটা সচেতনতা ডেভেলপ করেছে। স্পেশালি আমাদের দেশে যখন ইলেকট্রিসিটির কস্ট ডে বাই ডে অনেক বেড়ে গেছে, আমরা যেভাবে চিন্তা করতাম তার চেয়ে, সো কাস্টমার যখন এই ধরনের পণ্য কেনে, তাদের একটা কনসার্ননেস থাকেই, যেটা কতটুকু আমার কস্ট বাড়িয়ে ফেলবে, মানে একটা তো কেনার কস্ট, এটাকে রান করার কস্ট কতটুকু বাড়িয়ে ফেলবে, তারা চলে। এবং যার জন্য খুবই ফাস্টার এখন ইনভার্টার টেকনোলজি জাগনা করে নিচ্ছে, স্পেশালি এসির ক্ষেত্রে। এসি যেহেতু একটু বেশি ইলেকট্রিসিটি কনজাম করে, এখন তো আমার মনে হয় বাংলাদেশে যা এসি বিক্রি হয় তার 80 to 90% ইনভার্টার এসি, অন অফ এসি নাই বললেই চলে। এগুলোরও আবার আরও হাইটেক ডুয়েল ইনভার্টার, যেমন এলজি করে ডুয়েল ইনভার্টার, বা আরও এখান থেকে সফিস্টিকেশন আনার চেষ্টা হচ্ছে। এই জায়গাটাতে কাস্টমারের কনসার্ন আছে, এবং কম্পিটিশনে টিকে থাকার জন্য ইন্ডাস্ট্রিগুলোর এটার মধ্যে এটা একটা তাদেরও কনসার্ন এরিয়া। আপনি যেহেতু এই বিষয়টা নিয়ে আলোকপাত করেছেন, আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য বিভিন্ন রকমের ইনিশিয়েটিভ তো আপনারা নিয়েই থাকেন, এবং আপনি যেহেতু স্পেশালি এই এরিয়াতেই কাজ করছেন আপনার ব্র্যান্ডের সঙ্গে, সেক্ষেত্রে কি ইনিশিয়েটিভগুলো এই ঈদের সময়কালে নেওয়া হয়, এবং সেগুলো কিভাবে আসলে সেলসকে প্রমোট করে কিংবা সেলস বাড়িয়ে ফেলে, এবং আমাদের কিছু কিছু কালচারাল অংশ হয়ে গেছে এখনকার সময় বিভিন্ন অফারগুলো, এগুলো নিয়ে প্রশ্ন থাকবে, তবে ছোট একটা বিরতি নিয়ে এসে তার উত্তর খোঁজার চেষ্টা করব। দর্শক, আপনারা দেখছেন 18 নিউজ, উপভোগ করছেন ডিফেন্ডার হোটেল অ্যান্ড রিসোর্স লিমিটেড প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। আমরা ছোট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খানিক বাদেই, সঙ্গে থাকুন। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি ডিফেন্ডার হোটেল অ্যান্ড রিসোর্স লিমিটেড প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্টে। জমে উঠেছে ফ্রিজের বাজার, এই শিরোনামে আমরা কথা বলছি। মকবুল হুদা চৌধুরী, ডিরেক্টর সেলস বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড, তিনি আমাদের অতিথি। তার সঙ্গে কথা যেটা বলছিলাম, সেই কথার মধ্যে আরও কিছু নতুন প্রশ্ন জুড়ে দিয়ে কথার উত্তর খোঁজার চেষ্টা করি। স্যার, বিরতি যাওয়ার আগে আমরা অনেকগুলো বিষয় নিয়ে যেমন কথা বলেছি, কিন্তু একটা ইঙ্গিত দিয়েছিলাম যে এই সময়কালে আপনারা যারা সেলসে কাজ করেন, মার্কেটিং নিয়ে যারা ভাবেন,
ক্রেতাকে টার্গেট করে অনেক রকমের উদ্যোগগুলো আমরা দেখি, বিভিন্ন রকমের প্রমোশনাল অফারগুলো থাকে। ইন্ডাস্ট্রি আসলে এই সময়কালে ক্রেতাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য কি কি বাড়তি সুবিধাগুলো দিয়ে থাকে? অ্যাকচুয়ালি আপনাকে প্রথমেই যেটা বলছিলাম যে 30-35% পণ্য রেফ্রিজারেটর স্পেশালি এই সময় বিক্রি হয় সারা বাংলাদেশে। যতটুকু পণ্য বিক্রি হয় তার 35%। সো কোনো একটা কোম্পানি যদি 1 লাখ বিক্রি করে, তার 35% মানে কি 35,000 বিক্রি হয় শুধু এই একটি মাসে। জি। বা আর 65,000 বিক্রি হয় হচ্ছে 11 মাসে, রিমেইনিং মাসে। তো রিমেইনিং মাসগুলো যদি আপনি অ্যাভারেজ ধরেন 6,500 থেকে 7,000 ওই কোম্পানির পার্টিকুলার, ঠিক আছে। আর শুধু কোরবানি ঈদের মাসেই সে ওটার 5 টাইমস বেশি করছে। তো অনেকে বলে 20%, 30% বেড়ে যায়, অ্যাকচুয়ালি 500 টাইম বেড়ে যায় এই সময়ের সেল। মানে মান্থলি যদি অ্যাভারেজ চিন্তা করেন, মান্থলি। সো আমরা যারা মার্কেটিয়ার, আমরা যারা সেলসে আছি, আমরা অবশ্যই এই অপরচুনিটিগুলোকে কাজে লাগানোর চেষ্টা করি, আমাদের ফেভারে কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করি। এই সময়টাতে আমাদের যেহেতু সেল বেড়ে যায়, আমরা কিছুটা কাস্টমারকে বেনিফিটও দিতে পারি, কারণ আমার তো ওভারহেড কস্ট একই। সেলস বেড়ে যায় 5 টাইমস, আমরা দিতে পারি কিন্তু। হ্যাঁ, তো এই আঙ্গিকে প্রত্যেকেই বিভিন্নভাবেই। আর পারফেক্ট কম্পিটিশন মার্কেট এখন আসলে ওই মনোপলির মতো নাই, শুধু দেশি বিদেশি অনেক ব্র্যান্ড রয়েছে, হাড্ডাহাড্ডি লড়াই চলে। মনোপলি নাই। এখন আসলে কাস্টমারকে উইন করেই আপনাকে উইন করতে হবে, ঠিক আছে। আপনার একার জেতার কোনো স্কোপ নাই। এখানে আমরা এমনিতে তো অনেকদিন ধরেই দেখি যে এই মার্কেটটা বড় করার ক্ষেত্রে কিস্তির সুবিধা দেখেছি আমরা, এর সঙ্গে আমরা দেখেছি ক্যাশ অফার, বিভিন্ন রকমের, এর সাথে ডিজিটাল অফার, অনেক কিছু কিন্তু আমরা লক্ষ্য করি। আমার কোম্পানিতেই এই মুহূর্তে ক্যাশ অফার আছে, 100% ক্যাশব্যাক পেতে পারেন, হ্যাঁ, স্ক্র্যাচ কার্ড করে। বাট কনফার্ম সে একটা অ্যামাউন্ট পাবেই। মানে কিছু যদি 1 লাখ টাকার যদি একটা প্রোডাক্ট পারচেজ করে, মানে 5-7% সে নিশ্চিত পাবেই, আপ টু 100% পেতে পারে। আমরা একটা এক্সচেঞ্জ অফার রেখেছি, এটা অনেকটা ইউনিক। আপনার একটা পুরনো একটা রেফ্রিজারেটর ছোট, আপনি এখন একটা বড় কিনতে চান, আপনার জন্য কিন্তু হেডেক, ওইটা ফেলবেন কোথায়, কার কাছে বিক্রি করবেন, আমরাই ওই দায়িত্বটা নিয়ে নিই। যে আপনার প্রোডাক্টের কন্ডিশন বুঝে আমরা সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার করছি। আমাদের কিছু কো পার্টনার আছে আমাদের সাথে, যেমন জিপি, রবি, বাংলা লিঙ্ক, এদের যারা টপনোস কাস্টমার, হ্যাঁ, বা জিপি স্টার বলে, যেমন রবি স্টার বলে, বাংলা লিঙ্ক, অরেঞ্জ ক্লাব মেম্বার বলে, এরা এক্সট্রা 5% পায়। এছাড়াও আমাদের প্রচুর ব্যাংকের সাথে অ্যারেঞ্জমেন্ট আছে, কার্ডের সাথে তার ইএমআই করতে পারে। সো ব্যাংক থেকে আবার এডিশনাল একটা অফার আছে, সেটাও আমাদের অফারের সাথে জুড়িয়ে দেই আমরা। আচ্ছা, আমরা হয়তো 5% বা 7% দিচ্ছি, ওটার সাথে ব্যাংকের আরও 2% অ্যাড হয়ে যাচ্ছে, এরকম আছে। এছাড়া এমনি নর্মালি আমরা 6 মান্থ জিরো ইন্টারেস্ট ক্যারি করি বা অফার করে থাকি। এটা কি ইএমআই করতে হয় কার্ডের মাধ্যমে, নাকি জেনারেলি যে কোনো আপনাদের জেনারেল আমরা ব্রাঞ্চে গেলেই পারবে। এটার হচ্ছে আপনি ইলিজিবিলিটি হচ্ছে আপনার একজন গ্যারান্টার থাকতে হবে, ঠিক আছে, এবং আপনাকে পে করার মতো আপনার একটা সামর্থ্য আছে, এই রিলেটেড কিছু পেপারস বা দেখতে চাইবে বা জানতে চাইবে। আমরা যদি একটু আফটার সেল সার্ভিস নিয়ে কথা বলি, আমি যেটা বলছিলাম 6 মাসেরটা আমরা কিন্তু কোরবানি ঈদ উপলক্ষে কিছু কিছু প্রোডাক্টে 12 মান্থ করেছি, 1 বছর করে দিয়েছেন, কিছু 9 মান্থ করেছি, উইদাউট চার্জিং মোর, ঠিক আছে। ওই 6 মান্থের যতটুকু চার্জ ছিল আর কি, চার্জ বলতে কি এগুলো কিন্তু একদম জিরো ইন্টারেস্ট, মানে জিরো ইন্টারেস্টে শুধু ব্যাংক কস্টটুকু, যেটা আমাদের, যেটা আমরা কোনো ওখানে ফার্দার কিছু অ্যাড করি না, মানে ব্যাংক যেটা ফাইন্যান্স কস্ট হিসেবে চার্জ করে থেকেও মিনিমাম একটা, হ্যাঁ, ব্যাংক হয়তো 1 বছরের জন্য চার্জ করছে 15%, আমার হয়তো 5-6% আছে।
এরকম করে হলেও আমরা কাস্টমারকে এগুলো দিচ্ছি, এতে করে আমরা মার্কেট এক্সপ্যান্ড যেমন করতে পারছি, মানুষের স্বাদের সাথে সাধ্যের মিলনও ঘটাতে পারছি। আর এরকম সিজনগুলোতে হয় কি, প্রচুর লোক আছে এই কোরবানি ঈদ উপলক্ষে বোনাস পাচ্ছে, রোজার ঈদ উপলক্ষে বোনাস পাচ্ছে, বৈশাখে বোনাস তারাও পাচ্ছে। একটা পরিকল্পনা করে, সেই পরিকল্পনা বাস্তবায়নে এই মৌসুমটাকে তারা কাজে হয়তো ওই লাগায়। থোক টাকার থেকে একটা এই ধরনের কনজিউমার ডিউরেবল কেনার চেষ্টা করছে, ওখান থেকে একটা লাইফস্টাইলটাকে দিচ্ছে, একটু আপগ্রেড করার চেষ্টা আমি যে করছে। প্রশ্নটা করার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে এই পণ্যগুলোতে ওয়ারেন্টি বা গ্যারান্টির একটা বিষয় থাকে, সেটাও আসলে প্রোডাক্ট ফিচারের অংশ। আমরা যদি একটু জানার চেষ্টা করি যে এর সাথে তো একটা সার্ভিসের সম্পর্ক আছে এবং প্রোডাক্টটার লনজিভিটিটাও কখনো কখনো কাস্টমারকে আশ্বস্ত করে। আপনারা আপনাদের যে সার্ভিস পয়েন্টগুলো আছে সেক্ষেত্রে কাস্টমারদের কিভাবে আপনারা এই সার্ভিসগুলো দিয়ে থাকেন, আফটার সেল সার্ভিস? অ্যাকচুয়ালি আমরা যেটা করে থাকি সেটা হলো আমাদের অনলাইন সার্ভিস আছে। আচ্ছা, হ্যাঁ, অনলাইন আমাদের কল সেন্টার আছে। আমরা যেটা করে থাকি, আমরা প্রোডাক্ট যখন বিক্রি করি তখন আমাদের প্রত্যেকটা কাস্টমারকে মানি রিসিটের সাথে সাথে অনলাইন নাম্বারটা দিয়ে দিই। আপনি যদি কোনো প্রোডাক্টে মানে সামান্যতম ডিস্টার্ব ফিল করেন, আপনি ওই অনলাইনে কল করলে সঙ্গে সঙ্গে আপনার কমপ্লেনটা রেজিস্টার করবে এবং একটা টিকিট জেনারেশন হবে, সার্ভিস টিকিট। এটা আপনার কাছে আসবে। অ্যাট দ্য সেম টাইম ওই এলাকাতে, আমি এখানে বসে আছি, রংপুরের থেকে একটা কল এসছে, ওই এলাকায় আমার যে অথরাইজ সার্ভিস আছে তার কাছে এটা চলে যাবে। সে 1 ঘন্টার মধ্যে আপনাকে রিং করবে, রিং করে জিজ্ঞাসা করবে, আপনার অ্যাড্রেস নেবে, আপনি বাসায় আছেন কিনা বা আপনি কোন সময় অ্যাভেলেবল হবেন, ওইরকম একটা টাইমিং করে নিয়ে আপনাকে কাছে যাবে। যাওয়ার পরে যদি প্রোডাক্টটা গ্যারান্টির মধ্যে থাকে তাহলে সে ফ্রি অফ কস্ট সার্ভিস দেবে। হ্যাঁ, সে তার রেসপন্সিবিলিটিতে নেবে প্রোডাক্টটা এবং ফ্রি অফ কস্ট সার্ভিস দেবে। যদি গ্যারান্টির বাইরে থাকে আপনাকে প্রোডাক্টটা দেখে সে ইনিশিয়াল একটা এস্টিমেট দেবে, যেটা সার্ভিস কস্ট করতে হয়তো কত আসবে। আপনি যদি এগ্রি করেন তখন সে ওটা করে দেবে। এই জায়গাগুলোতে কি আপনাদের কোনো বাড়তি ইনিশিয়েটিভ থাকে? আই মিন যে একটা জেনারেল সার্ভিস সেন্টার থেকে যে দামে বা যে খরচে একটা সার্ভিস নিতে পারে, আপনার ব্র্যান্ডের একজন কাস্টমার হিসেবে তাকে কি এই জায়গাগুলোতে আপনাদের কোনো সাবসিডি বা কোনো রকমের আলাদা ফ্যাসিলিটিস থাকে না, কিনা? এটা অলমোস্ট সেম। হ্যাঁ, অলমোস্ট সেম। বাট যে জিনিসটা হয় কি, অনেক 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 ইন্টেন্সিভলি দেখি আমরা, অনেক নিবিড়ভাবে দেখি, আর কাস্টমারদের সাথে কাস্টমারের মানে আস্থার জায়গাটাকে আবার পুনর্জাগরিত করতে হয় আমাদের এখানে। যার জন্য আমাদের যেগুলো টেকনিশিয়ান থাকে বা অথরাইজ থাকে, কাস্টমারের আমরা পরবর্তীতেও ফিডব্যাক নেই। আপনি শুধু ঠিক করে দেই না, ঠিক করে দেওয়ার পরেও ফিডব্যাক নেই, যেটা হয়তো ইউজ করে তাদের কেমন লাগছে, কেমন লাগছে, এক্সপেক্টেড সার্ভিসটা তারা পাচ্ছে কিনা। পণ্যটা যে ঠিক করে আসলাম, ঠিক করে আসারও কিন্তু একটা গ্যারান্টি দিতে হয়। আমি এই প্রোডাক্টটা ঠিক করে দিলাম, আগামী আবার এটা হলো, এরকম 3 মাস 6 মাস ওটারও গ্যারান্টি দেওয়া হয়, আমরা যেটা বাইরে পাওয়া সম্ভব না। সময়ে যেহেতু কিছুটা সংক্ষিপ্ততা থাকে এই আলোচনায়, রেস্ট হয়তো থাকবে, কিন্তু আমাদের কিছু বিষয়গুলো হয়তো জানার বাকি রয়ে যাবে। কিন্তু তারপরে একটা জিনিস জানতে চাই যে এই ইন্ডাস্ট্রি গ্রো করছে এবং আপনি বলছিলেন যে 35 থেকে 35% শুধুমাত্র একটা মাসেই গ্রো করে। একটা মাসে গ্রো করে না, একটা মাসে বিক্রি হয়। হ্যাঁ, গ্রো করে 500 টাইম, রাদার দ্যান আদার মান্থ। আমার প্রশ্নটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি যে গ্রো করতে করতে তো একটা পর্যায়ে এসছে, তারপরও আগামী দশকে বাংলাদেশের ফ্রিজের যে বাজার, সেই বাজারটাকে আপনি একজন মার্কেটার হিসেবে কিভাবে দেখেন? কোথায় এই মার্কেটটা যাবে? এই মুহূর্তে অ্যাকচুয়ালি বাংলাদেশে মানে গভর্নমেন্ট স্ট্যাটিস্টিক্স বা আমাদের কাছে যেটা আছে, 53% হাউস হোল্ড কাভার্ড রেফ্রিজারেটর মার্কেট। হ্যাঁ, এখনো 47% রিমেইনিং আছে, যাদের কাছে পৌঁছায়নি। তারা একেবারে আসলে প্রান্তিক পর্যায়ের লোক, তাদের হয়তো অর্থনৈতিক এই মুহূর্তে সামর্থ্য নাই। বাট আমরা যেটা করার চেষ্টা করছি, এটা মানে অনেক দিন আগে থেকেই শুরু করেছি, যার জন্য হয়তো 53% লোককে সার্ভ করা সম্ভব হয়েছে। আমার মনে হয় যে মানে কিস্তি প্রথা, দেশের যখন অর্থনীতিটা আরো একটু ভালো হবে তখন অটোমেটিক্যালি সেখানে আরো নতুন করে মার্কেট তৈরি হবে। যার জন্য আমি ওটা বলছি, এক্সপ্যান্ড করার একটা জায়গা আছে হিউজ। এটার বাইরেও হিউজ একটা স্কোপ আছে আমাদের এক্সপোর্ট মার্কেট।
আমরা আশা করছি যে সেই জায়গাগুলোতে আমরা কাজ আমাদের করব, একটা এক্সপোর্ট দেশ এগিয়ে যাবে। অলরেডি শুরু হয়েছে। জি, আমাদের যদি গভর্নমেন্ট কিছু পেট্রোনাইজেশন থাকে আশা তাহলে করছি যে দেখবেন গভর্নমেন্ট সেই পেট্রোনাইজেশনটা করবে। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি এবারের ঈদে আপনার ব্র্যান্ড ভালো করবে, এগিয়ে যাবে দেশের ফ্রিজ ইন্ডাস্ট্রি। Thank you. দর্শক, আলোচনায় আমরা ফ্রিজ নিয়ে যেমন কথা বলেছি, এর সাথে অর্থনীতির যেমন সম্পর্ক রয়েছে, লাইফস্টাইলের সম্পর্ক রয়েছে, এবং একটা দেশের মানুষের সামগ্রিক যে বাইং হ্যাবিট বা ক্যাপাসিটি, তারও একটা সম্পর্ক রয়েছে। আশা করছি আগামী দিনে নতুন কোনো বিষয় নিয়ে হ্যাপেনিং পয়েন্ট ফিরবে আপনার সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকার প্রত্যাশায় নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, আর ভালোবাসুন দেশকে। আল্লাহ হাফেজ।